চাকরি বিক্রি করে টাকাটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খেয়েছিল? তিনি নামগুলো দিয়ে দিন যে এরা এরা টাকা দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তারপর চাকরি পেয়েছে। আমার কোনো আপত্তি নেই, আমি জানতে চাই সেই নামটা দিচ্ছেন না। এবং আমি আপনাকে বলি, এই যে নতুন বিজ্ঞপ্তি যে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে, আরেকটা টাকা তোলার রাস্তা ইতিমধ্যেই বাজারে চলছে। কার কত বছরের এক্সপিরিয়েন্স আছে কন্ট্রাকচুয়াল টিচার, সেজন্য টাকা কালেকশনের সার্টিফিকেট ইস্যু হচ্ছে। সুপ্রিম কোর্টে অত সহজে রিভিউ হয় না। ইতিমধ্যে 3টে অ্যাপ্লিকেশন খারিজ হয়েছে। রাজ্য সরকার রিভিউ পিটিশন জীবনে শুনানি করার জন্য আসবে না, ওটা জজেরা শুনানি করে ডিসমিস করে দেয়, হয়তো ডিসমিস করেও দিয়েছে। এখন লোকের কাছে ওই কুমির বাচ্চা দেখানোর মতো না বারবার সেই দেখি। নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেও আবারও মামলা দায়ের করা হচ্ছে কোর্টে, কি বলবেন? স্বাভাবিক, খুব স্বাভাবিক। 22 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, সেই 22 লক্ষ পরীক্ষার্থীকে বঞ্চনা করে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছিল, সেটা ধরা পড়ে গেছে, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। আবারও সেই ফিরতি পথে দুর্নীতিমূলক প্রক্রিয়ায় নিয়োগ করার পরিকল্পনা হয়েছে, মামলা হবেই। কিন্তু স্যার, মুখ্যমন্ত্রী বারংবার দাবি করেন যে আমি নিয়োগ করতে চাই, আর যাই করি কোর্টে মামলা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। আবারও তো তিনি প্রেস কনফারেন্সে একই কথা বলবেন। উনি নিয়োগের করার নাম করে বেআইনি টাকা উপার্জন করবেন গরিব মানুষের ঘর থেকে, ছেলেমেয়েরা ঘটিবাটি বিক্রি করে চাকরি কিনবেন, আর সেটা বাংলার চেতনা জাগ্রত সমাজ তারা চুপচাপ দেখবেন। এইটা ভাবনাটা তোর ভুল। উনি ভাবতে পারেন আমি চুরি করব, গুন্ডামি করব, গুন্ডামি করে ভয় দেখিয়ে লোককে চুপি করিয়ে রাখবো, কিন্তু সবাইকে তো ভয় দেখিয়ে রাখা যায় না। সুতরাং যা হবে আদালতেই বিচার হবে। তিনি শেষ প্রেস কনফারেন্সেও বলেছিলেন যে আমরা তো আপনাদের প্যানেল বাতিল করিনি, কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষ প্যানেল ক্যান্সেল করেছিল। আবারও তো একই দাবি করবেন। ওই টাকাটা কারা খেয়েছিল? চাকরি বিক্রি করে টাকাটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খেয়েছিল? তিনি নামগুলো দিয়ে দিন যে এরা এরা টাকা দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তারপর চাকরি পেয়েছে। আমার কোনো আপত্তি নেই, আমি জানতে চাই সেই নামটা দিচ্ছেন না কেন? যে উনি স্বচ্ছতার সঙ্গেই করেছেন, এই এতজন লোক তারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, এবং এই টাকা পয়সাগুলো তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়েছে, তাই চাকরি পেয়েছে। তুমি এক জনসমক্ষে প্রেস মিট করে নাম লিস্ট দিয়ে দিন, আমি জানতে চাই। তখন বোঝা যাবে যে হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছে। এবং তখন ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন, পশ্চিমবঙ্গের তথাকথিত দিদিপ্রেমী মানুষরা বুঝতে পারবেন যে চাকরিটা কে খেয়েছে। পিরিয়ড, টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, ইন্টারভিউ প্রসেস 20 মার্কস। আচ্ছা, কী করে পশ্চিমবঙ্গের সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ বিশ্বাস করেন যে এই রাজ্য সরকার স্বচ্ছভাবে সঠিক নিয়ম মেনে নিয়োগ করবে? ওরা যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিটাকে টিকিয়ে রাখার জন্য আরেকটা দুর্নীতিমূলক পদক্ষেপ। রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত কারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টটা বার করেনি। এটা প্রথম কাজ ছিল, এবং সেই লিস্টটা বার করে তাদের থেকে টাকা তোলার দায়িত্ব ছিল, জনগণের টাকা। এটা মমতা ব্যানার্জির ঘরের টাকা না। সেই লিস্টটা বার করছেন না কেন? সেই লিস্টটা আগে বার করুন, তারপর তো প্রশ্ন আসছে কারা পরীক্ষা দেবে, কারা পরীক্ষা দেবে না। এবং আমি আপনাকে বলি, এই যে নতুন বিজ্ঞপ্তি যে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে, আরেকটা টাকা তোলার রাস্তা ইতিমধ্যেই বাজারে চলছে। কার কত বছরের এক্সপিরিয়েন্স আছে কন্ট্রাকচুয়াল টিচার, সেজন্য টাকা কালেকশনের সার্টিফিকেট ইস্যু হচ্ছে। সুতরাং এই রাজ্যে তৃণমূল সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি হবে না, এটা যারা ভাবেন তারা আর মন্তব্য করছি না। কিন্তু মুখ্যমন্ত্রী যে বারংবার প্রেস কনফারেন্স করে দিনের পর দিন বলছেন আমি আইন মেনে কাজ করছি, আইনি পরামর্শ নিচ্ছি। মুখ্যমন্ত্রী তো দিনের পর দিন প্রেস কনফারেন্স করে বারংবার অসত্য কথা বলেন, তো এটা কী বলার আছে? তাহলে সেই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রথমে যোগ্যদের পাশে পরে অযোগ্যদের পাশে, তিনি তো সরাসরি তাহলে সেই অযোগ্যদের দিয়ে সেটা যোগ্যদের। সবাই বুঝতে পারছে, এই যদি আলোচনা করার কিছু নেই। যাদের থেকে টাকা নিয়ে তিনি দলের হেলিকপ্টারে চড়ার সংখ্যা বাড়িয়েছেন, সে তাদের উনি কখনো চিহ্নিত করতে পারেন নাকি? সে সাহসও আছে? তারা গিয়ে চামড়া গুটিয়ে দেবে না মেরে, যে টাকা নিয়ে চাকরি দিয়েছো, আবার আমাদের এখন সামাজিকভাবে বদনাম করছো। কিন্তু স্যার, তাহলে প্রশ্ন হচ্ছে রিভিউ পিটিশনের ভূমিকা। দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, টিভিউ সুপ্রিম কোর্টে অত সহজে রিভিউ হয় না। ইতিমধ্যে 3টে অ্যাপ্লিকেশন খারিজ হয়েছে। রাজ্য সরকার রিভিউ পিটিশন জীবনে শুনানি করার জন্য আসবে না, ওটা জজেরা শুনানি করে ডিসমিস করে দেয়, হয়তো ডিসমিস করেও দিয়েছে।
এখন লোকের কাছে ওই কুমির বাচ্চা দেখানোর মতো না বারবার, সেই দেখেই যাচ্ছে। মুখ্যমন্ত্রী বারংবার বলতেন যে এসএসসি হচ্ছে অটোনোমাস বডি, সেই জায়গায় বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন। সেটা আপনারাই বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী কী বলেন। কেউ হয়তো ওকে শিখিয়ে দিয়েছে অটোনোমাস বডি বলো, অটোনোমাস বডি কী, কাকে অটোনোমাস বডি বলে, সেই সম্বন্ধে কোনো ধারণা আছে নাকি ওর? ওকে জিজ্ঞাসা করবেন তো অটোনোমাস বডি বলতে কী বোঝেন তো দিদি আপনি? এখানে সরকার সমস্ত নিয়োগ করছে, সরকার নিয়ন্ত্রণ করছে, সরকার আদেশ দিচ্ছে, অটোনোমাস বডি। কিন্তু স্যার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী বারংবার বলছেন তিনি রায় মেনে করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল 12% সুদে বেতন ফেরত নিতে হবে, সেটাও এখনও হয়নি। এসএসসি রাজ্য নিজে মেনে নিয়েছিল যে আনটেন্টেডের মধ্যেও এখনও টেন্টেড লুকিয়ে আছে, সেই তালিকা বেরোয়নি। এদিকে নতুন যে অ্যাপ্লিকেশন করতে হবে সেই ডেট বেরিয়ে গেছে। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমাকে আর প্রশ্ন করার কিছু নেই। এই প্রত্যেকটা যে প্রশ্ন করলেন এই প্রত্যেকটাই হচ্ছে তৃণমূল দলের সততার নিরিখ। দুর্নীতি করব, কোন মাত্রায় দুর্নীতি করব সেটা প্রমাণ হচ্ছে এর মধ্যে দিয়ে। তাহলে এই প্রসেসে যে পুনরায় দুর্নীতি হবে না এর তো কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি একমাত্র হতে পারে সমস্ত জনসাধারণ তারা সজাগ থাকবেন এবং দুর্নীতি সামান্যতম দেখলে লাঠি হাতে নিয়ে তারা করবেন, দেখবেন সব পালিয়ে যাবে দুর্নীতিবাজরা। স্যার একেবারেই দুবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে, কিন্তু তিনি এখনও পর্যন্ত হাজিরা দেননি, বরং একটি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন যেখানে লেখা আছে 5 দিন তার সম্পূর্ণ বেড রেস্ট। কীভাবে দেখছেন? কি অনুব্রত হচ্ছে কি তৃণমূলের বাঘ নেতা নাকি সিংহ নেতা? দিদির খুব ঘনিষ্ঠ প্রিয়, দিদি মাথায় হাত বুলিয়ে দেয়, অক্সিজেন চলে আসে, তাকে কি করে পুলিশ গ্রেপ্তার করবে? পুলিশ মন্ত্রীর ওপর থেকে নির্দেশ আছে ওইসব হই করো, কাগজে কলমে করো, দৌড়ি করো, কিন্তু অনুব্রতের মাথায় হাত দেবে না। তাই হচ্ছে না। কিন্তু কালকে একেবারে সোশ্যাল মিডিয়ায় একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। একজন সাধারণ মানুষের পুলিশকে ফোন করে জিজ্ঞেস করছে অনুব্রত গ্রেপ্তার হয়নি কেন। সে কারা করছে এগুলো সব সাজানো নাটক। অনুব্রত এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত, পুলিশও অনুব্রতের এই ভাষা শুনতেই অভ্যস্ত, এবং এতৎসত্ত্বেও পুলিশ অনুব্রতকে দেখে স্যালুট দিতে অভ্যস্ত। অতএব আজকে কথাগুলো বাজারে এসে গিয়েছে বলে লোকে নাচানাচি করছে, তা না হলে অনুব্রতর মতোই কাজ করেছে, তার জায়গায় সে আছে এবং তার পেছনে মুখ্যমন্ত্রীর পুরোপুরি সুরক্ষা আছে। কিন্তু এ নিয়ে এত সময় নষ্ট করে লাভ নেই, এসব ভেবে লাভ নেই। পশ্চিমবঙ্গে এইসব দুর্বৃত্ত যারা যে বড় গুন্ডা, যে যত বেশি দুর্নীতি করবে তার তত বেশি পুলিশি সুরক্ষা, এটাই নিয়ম। কিন্তু অনুব্রত তো একেবারে যে ক্ষমাপত্র সেখানে লিখেছেন যে তিনি ওষুধ খেয়েছিলেন। ঠিকই তো, ওকে দিদি বলে দিয়েছে তো। দিদি একবার বলেছিল না ওর মাথায় অক্সিজেন কম যায়, দিদি বললো অক্সিজেনটা লিখো না, তাই আমার কথা হয়ে যাবে, একটু ঘুরিয়ে লেখো, তাই লিখে দিয়েছেন। এবং ওইটা অনুব্রত ড্রাফট করেনি, ওই চিঠিটা দিদির অফিস থেকে লিখে পাঠিয়েছে, সেই জন্যই বলেছে ওষুধ খেতে গণ্ডগোল হয়ে গেছিল। সেই সংশয়পত্র তো একাধিক বানান ভুল। তা তো বলছি তো, এইসব দিদির রাজ্যে কোন কাজটা ঠিক হয়? দুর্নীতি আর গুন্ডামি ছাড়া এ রাজ্যে কিছুই ঠিক হয় না। কিন্তু অনুব্রতর একেবারে ছায়া সঙ্গী তিনি দাবি করছেন যে ওটা এআই দিয়ে তৈরি। তবে তো এই যত দিন যাবে তত ওরা গল্প তৈরি করার সুযোগ পাবে এবং আরও অনেক কিছু বাজারে ওরা ছেড়ে দেবে। তো এ নিয়ে আলোচনা করে কেন সময় নষ্ট করে? অনুব্রত কি একটা কোন স্তরের একজন ব্যক্তি, তাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভটা কি? কিন্তু যেখানে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে যে 5 দিন তার সম্পূর্ণ বেড রেস্ট, আমরা দেখতে পাচ্ছি তিনি পার্টি অফিস যাচ্ছেন। আবার আপনাদের এত সময় নষ্ট করেন কেন? কে অনুব্রত? সে বেড রেস্ট থাকবে না, সে বেড আনরেস্ট থাকবে, সে দাঁড়িয়ে থাকবে না শুয়ে থাকবে, এসব ভেবে লাভটা কি? অনুব্রত মানে তৃণমূল মানে গুন্ডামি এবং চুরি, এবং গুন্ডা চোরদের রক্ষাকর্তা হচ্ছে এই রাজ্যের পুলিশ। এই ইকুয়েশনটাকে ভুলে গেলে তো চলবে না। পুলিশ মন্ত্রী তো এখনো চুপ। তা থাকবেই তো। পুলিশ মন্ত্রী কথা বললে তো বিপদে। সে পুলিশ মন্ত্রীর নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ যে অনুব্রত যা করেছে বেশ করেছে। ফিরহাদ হাকিম অন্যদিকে বলছেন অনুব্রতর এই পুচকে পাচকা ইস্যুটা নিয়ে মিডিয়া তো হাইপ করছেন কেন? আরে ফিরহাদ হাকিম কি বলছে? ফিরহাদ হাকিমের অস্তিত্ব কদিন?
দুদিন বাদে ফিরহাদ হাকিমকে সরিয়ে দিয়ে অনুব্রতের জায়গায় পাঠিয়ে দেবে ওকে। কিন্তু শিক্ষামন্ত্রী এই তো এই একই সুর ফিরহাদ আছে। হাকিম তো কি বলেছিলেন এক সময় অনুব্রতকে, সেই পুরোনো ডায়লগগুলো ছেড়ে দিন না, তাহলে বুঝতে পারবেন ফিরহাদ হাকিম যে কোনটা ঠিক, কখন যা বলছে, কোনটা বলছে, কেন বলছে, ওরাই বলতে পারবে। কিন্তু আপনার শিক্ষামন্ত্রী তো একই সুর গাইছেন, বলছেন আমি শুনিনি, পেপারে পড়েছি। ও কোনো ফোন শিক্ষামন্ত্রী, কল তার নেই। কোনো মেরুদণ্ড বলে কিছু আছে নাকি? তার কোনো নৈতিকতা বোধ আছে? তিনি আর কি বলবেন? কেন? তার কোনো নৈতিক বোধই নেই, তো তিনি কি বলবেন? স্যার একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখতে পেলাম পরপর একেবারে বঙ্গ সফরে মোদি এবং অমিত শাহ, বঙ্গ বিজেপির যে কর্মসূচি সেই নিয়ে আলোচনা নেতাজি ইন্ডোরে। বিজেপি কি এবার 26-এ আসতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, পাহেলগাঁওয়ের ঘটনা যেদিন ঘটেছে সেদিনই আমি বলেছিলাম যেটা নির্বাচনকে কেন্দ্র করেই সব ঘটানো হচ্ছে। যতই দেশপ্রেমের সুরসুরি দিক, যতই সর্বদলীয় কমিটি করে পছন্দসহ এমপিদের বিদেশে পাঠাক, আজকে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে গোটা ব্যাপারটাই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। আজ পর্যন্ত পুলওয়ামার ঘটনার কোনো যুক্তিসঙ্গত পরিণতি কী, কারা ইনভলভ ছিলেন, কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানানো হয়নি। পাহেলগামে যারা ঘটনা ঘটালেন তারা কি করে ঢুকলেন, অতটা দূর তারা চলে এলেন, প্রহরা কোথায় ছিল, প্রহরা রাখার দায়িত্ব কার ছিল, সেই লোকগুলো কোথায় গেলেন, কিচ্ছু নেই। খালি এখন ভারতবর্ষে মহিলাদের আবেগে সুরসুরি দেওয়ার জন্য সিঁদুর সিঁদুর করে বেড়াচ্ছেন। এই সিঁদুরটা না ধীরে ধীরে ওদের কাছে ইঁদুর হয়ে যায়, আমি বুঝতে পারছি না, সেই হয়ে যাবে।